আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। তোকে তো বেশ মানিয়েছে। খুব সুন্দর লাগছে। আমি কিন্তু ওকে আগেই বলেছি রঙিন পোশাকে ওকে খুব মানায়। দীপা, এই সত্য সাধন স্যার শুধু তোমার শিক্ষকই নন, তিনি তোমাকে লেখাপড়া শিখিয়েছেন, কিন্তু তিনি তোমার গুরু। মাঝপথে যখন তোমার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায়, তখন তোমাকে আমাকে চেপে ধরে প্রায় জোর করে আবার তোমার লেখাপড়া শুরু করিয়েছিলেন এই মানুষটি। তোমার পরীক্ষার সময় যখন তোমার অ্যাডমিট কার্ডটি বোর্ড থেকে আসেনি, তখন এই মানুষটি দুর্বল শরীরে বোর্ডে গিয়ে যুদ্ধ করে আবার তোমার প্রবেশপত্র নিয়ে এসে দিয়েছিলেন। তারপর আজ শেষ বেলায়, বিদায় বেলায়, তুমি তোমার নিজের বাড়িতে কাপড় বদলাতে পারোনি, তিনি নিজের বাড়িতে জায়গা করে দিয়েছেন তোমার রঙিন জামা পরার জন্য। শুধু তোমার পোশাকই রঙিন করেননি, তোমার জীবনটাকে শিক্ষা রঙে রাঙাতে এই মানুষটির অবদান সবচেয়ে বেশি। এই যে তুমি এত ভালো রেজাল্ট করে আজকে একটা অজপাড়াগা থেকে শহরের একটা ভালো কলেজে পড়তে যাচ্ছ, তার সমস্ত কৃতিত্ব এই মানুষটির। এর উপকার, এর ঋণ তুমি, আমরা কোনোদিন শোধ করতে পারবো না। যাও দীপা, ওকে ভক্তি ভরে প্রণাম করো, ওর কাছে প্রার্থনা করো যেন সারা জীবন ওর আশীর্বাদ তোমার কাছে থাকে। দীপা, থাক থাক। অমরবাবু, আমি কিন্তু বুদ্ধি করে উপকার করেছি এই কথাটা ঠিক না। আমি দেখেছি দীপার মধ্যে জ্ঞানের জন্য, বিদ্যার জন্য ভালোবাসা আছে, যেটি দেখে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। তাই শিক্ষক, গুরু, ঋণদাতা, উপকারী এগুলো আমাকে বলবেন না। দীপা, তোর জন্য আমি যা করেছি ভালোবেসেই করেছি। তাহলে তো মাস্টারমশাই আপনাকে শুধু প্রণাম করে ছোট করতে চাই না, এখন থেকে আমি আপনার বুকে মাথা ঠেকিয়ে আপনাকে প্রণাম করতে চাই। আয় মা, কাছে আয়। আমি আশীর্বাদ করি তোর জীবন শিক্ষায়, জ্ঞানে ভরে উঠুক। যে নামী কলেজে তুই ভর্তি হয়েছিস, সে কলেজও যেন তোকে নিয়ে গর্ব করতে পারে। চল মা, বেরিয়ে যাও। তাহলে মাস্টারমশাই আসি। নমস্কার।
কেন কেন পার্টি অফিসের কেউ আসেনি? আজকে তো সবাইকে আসতে বলা হয়নি, কখন ডাকবে? আগে আমরা আলোচনা করে নেই। আচ্ছা, ওই ইন্টারমিডিয়েটের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? পরশুদিন থেকে ভাই। তাহলে ব্যানারটা রেডি করে ফেলো, নবীনদের তো বরণ করতে হবে, তাই না? আর শোনো, একটা কর্মীও যেন মিস না যায়, সবাইকে কিন্তু মিছিলে অ্যাটেন্ড করতে হবে। হুম? বাদ যাবে না ভাই, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না। ইন্টারমিডিয়েটে যেসব ছেলেমেয়েরা আসে এরা সবাই ভালো ছাত্রছাত্রী, পলিটিক্স করতে চায় না। পলিটিক্স করি আমরা অনার্স মাস্টার্সের ছাত্ররা। তো খামোখা প্রতি বছর ওদের জন্য গলা ফাটিয়ে মিছিল করি। কথাটা মন্দ বলনি। ওরা 2 বছরের জন্য এখানে পড়তে আসে, তারপর ভালো রেজাল্ট করে অন্য ভার্সিটিতে ভর্তি হয়, আমাদের এখানে ভর্তি হয় না। মাস্টার্স তো দূরের কথা। কিন্তু তারপরেও আমাদের দলের রাজনীতির মন্ত্রটা ওদের মধ্যে গেঁথে দিতে হবে খুব ভালো করে। আমাদের দলের মন্ত্রটা ওদেরকে জানান দিতে হবে। আর সেই জন্য ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীরাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। ওদেরকে ভালো মতো গুনতে হবে। আর এবার আমাদের মেইন প্ল্যান হচ্ছে ইন্টারমিডিয়েটের কিছু গুড স্টুডেন্ট পিক করা। তাহলে ভাই ওদেরকে কি বলে রাজি করাবো? খুবই সহজ, আমাদের হোস্টেলে তো সিট কম। এবার যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হবে তাদেরকে ওই হোস্টেলের সিটে উঠাবো। যারা থাকে তাদের সাথে ডাবলিং করাবো, ট্রিপলিং করাবো, কিন্তু তারপর ওই সিটে উঠাবো। রূপা, তুমি যে নবীনদের উদ্দেশ্যে ভাষণটা দিবে সেটা কি ঠিক করেছো? জি। শোনো তো। তোমরা যারা এখানে ভর্তি হয়েছো তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা তো মিছিল করবই এবং আমাদের বিরোধী দলও মিছিল করতে চাইবে। এবং একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমাদের বিরোধী দল যদি মিছিল করতে চায় তাহলে আমরা ওদের চামড়া তুলে ফেলবো। আর তোরা যদি তাদেরকে আটকাতে না পারিস, তোদেরও চামড়া তুলে লবণ দিয়ে দেবে। আর রূপা যা বলে তা করে। বাহ, সবই ঠিক আছে, কিন্তু এই চামড়া তোলার ব্যাপারটা এত সরাসরি বলা যাবে না। ভাই, আমি একটু হোস্টেলে যাব। হোস্টেলে এই সময়? হ্যাঁ, ওই একটু জরুরি কাজ আছে। ঠিক আছে, যাও। ফিরোজ, জি ভাই। তুমি এখন পার্টি অফিসে যাও। আমার কথা কেউ জিজ্ঞেস করলে বলবো আমি সন্ধ্যায় আসবো। ঠিক আছে ভাই। যাও। বুঝলি দীপা, তোদের কলেজটা অনেক ভালো। শুনেছি গত বছর 7 জন স্ট্যান্ড করেছে এই কলেজ থেকে। তুই তো ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিলি, আমার বিশ্বাস তুই ইন্টারমিডিয়েটও স্ট্যান্ড করবি। কি করে বলবো বাবা, আমি তো শুধু এইটুকুই জানি যে ভালো করে লেখাপড়া করতে হবে। ব্যাস, ওইটুকু হলেই তো হলো। তবে শোন, কলেজে কিন্তু নানান রকম মানুষ আসে। কলেজে হোস্টেলে হাজারো রকম মানুষের ভিড়। তুই ওদের সাথে একটু বুঝে শুনে চলবি। আর কেউ যদি কখনো ঝামেলা পাকায় তুই আগ বাড়িয়ে যাবি না। ঠিক আছে। আর শোন, হোস্টেলে কিন্তু খাওয়া দাওয়া নাকি শুনেছি খুব খারাপ। তুই সঙ্গে কেক বিস্কিট রাখবি। বাবা, তুমিও দেখি মা আর ঠাম্মার মতো কথা বলা শুরু করবে। বিরক্ত হলে চলবে না, এগুলো তো জানতে হবে। কিন্তু তুমি যা বলছো, কদিন ধরে মা আর ঠাম্মার মুখে শুনতে শুনতে আমি মোটামুটি হাঁপিয়ে উঠেছি বাবা। কি করবি বল, সবাই তো তোকে নিয়ে টেনশনে আছে। আমি জানি, কিন্তু এত টেনশনে তো কিছু নেই। তুই বললে তো হবে না, তুই একা একটা মেয়ে, দূরে থাকবি, টেনশন হবে না? আজকে ছেলে হলে টেনশন হতো না, মেয়ে বলেই তো হচ্ছে, তাই না? দেখ, এখন আবার এই ছেলে মেয়ের পার্থক্য করে বলে তুই আমাকে লেকচার দিবি না। তুই তো খুব ভালো করে জানিস ছেলে মেয়ের পার্থক্য তোর মতো আমিও কখনো করি না। কিন্তু একটা কথা তুই অস্বীকার করতে পারবি না রে মা, যে একটা ছেলের যত বিপদ
একা একটা মেয়ের বিপদ তার চেয়ে অনেক বেশি। অনেক বেশি বিপদ না বাবা, শুধু একটা বিপদই বেশি, নিরাপত্তা। হ্যাঁ, আরো যখন বড় হবি তখন বুঝবি ওই একটা বিপদই হাজারটা বিপদ ডেকে আনে। কোথায় ছিলে এতক্ষণ? রুস্তম, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কোথায় ছিলে এতক্ষণ? কি হয়েছে দিদি? তুমি চুপ করো, আমি দেখছি। কোথায় ছিলে এতক্ষণ? পেশাব করতে গেছিলাম ম্যাডাম। ভদ্রভাবে কথা বলতে শেখোনি? টয়লেটে ছিলে এটা বলা যায় না? আই এম সরি ম্যাডাম। হ্যাঁ, এটা একেবারে ইংরেজি বলতে শুরু করলো। ভদ্রভাবে কথা বলতে হলে ইংরেজিতে কথা বলতে হবে, এটা তোমাকে কে বলেছে রুস্তম? হুম? আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। দিদি, এই রুস্তম কিন্তু বড়ই ফাঁকিবাজ। না ম্যাডাম, উনি খালি বানা বানার কথা কয়। এই চুপ কর। 5 মিনিট পর পর তোর পেস্তাব করতে যাওয়া লাগবে। দেখছেন ম্যাডাম, খালি আমি না, উনিও টয়লেট কয় না, পেশাব কয়। তোমরা থামবে? দেখো রুস্তম, তুমি হচ্ছ এই হোস্টেলের সিকিউরিটি গার্ড। তোমার কাজে এখানে সেখানে তুমি যেতেই পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। কিন্তু তা বলে তুমি এভাবে গেট খোলা রেখে যাবে? আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। ভুল না, এটা অপরাধ। এটা ছাত্রীদের হোস্টেল, ছাত্রীদের নিরাপত্তা এই ব্যাপারের সাথে যুক্ত। আজ বাদে কাল আরও কয়েকজন ছাত্রী আসবে, এই হোস্টেলে উঠবে, তাদের গার্জিয়ানরা তাদের রাখতে আসবে। এসে যদি দেখে এভাবে গেটে গার্ড নেই এবং গেটটা হা করে খোলা, তারা তাদের মেয়েদেরকে এখানে পড়ালেখা করাবে? কি ভাববে যে এখানে কোনো সিকিউরিটি নেই? আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হইব না ম্যাডাম। ঠিক আছে, যাও। আর শোনো, আমি যেন না দেখি আর না শুনি। থাকার হলে থাকবে, আর না থাকলে গেটে লক থাকবে, বুঝেছো? ইয়েস ম্যাডাম। আমরা ইংরেজি বলে। এই সরি ম্যাডাম। রুস্তম, দুঃখিত ম্যাডাম। মানে আমি বাসায় যাচ্ছি, লাঞ্চ করে একবারে বিকেলে আসবো। এর মধ্যে যদি কোনো মেয়ে আসে তাহলে গেস্ট রুমে বসাবে, বলবে যে আমি চলে আসছি। তুমি এখানে কি চাও? না মানে হোটেলে খেতে খেতে আমার পেটটা না একেবারে পচে গেছে, তাই ভাবছিলাম যে তোমার হাতের ভালো মন্দ রান্নাকে যদি এটার একটু চিকিৎসা করা যায়। দুনিয়াতে তো সবকিছুর চিকিৎসা হয় না। ওই যে লোকে বলে না, কয়লা ধুলে ময়লা যায় না, সেরকম তোমার পেট, মাথা, মন এগুলোরও তো কোনো চিকিৎসা হয় না। যেমন প্রতুলের উত্তরাধিকারীর কোনো চিকিৎসা হলো না। মানে কি বলতে চাও? বলতে তো চাই অনেক কথাই, কিন্তু সেটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো নাকি বসে বসে বলবো, আর তুমি আমার মুখোমুখি বসে শুনবে? না, আমি বসে বসে শুনব, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে। বলো, যা বলার দাঁড়িয়ে বলো। ঘরে আসা অতিথির সাথে এই আচরণটা ঠিক হলো? বলছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই বলছি। কি বলছিলে উত্তরাধিকারী নিয়ে? প্রতুল সুস্থ আছে, ওর সাথে একটু কথা বলতে চাইছিলাম।
তুমি খুব ভালো করেই জানো যে প্রতুল অসুস্থ, আর এটা তুমি তার চেয়েও ভালো করে জানো যে আমি তোমাকে কখনো প্রতুলের সাথে দেখা করতে দেব না। বাড়ির মালিকের বন্ধু চাকরের মতো দাঁড়িয়ে আছে আর একটা রক্ষিতা চিৎকার দিয়ে কথা বলছে, এটা কেমন হলো? প্রতুলের একটা পিস্তল আমার কাছে আছে, 6টা গুলি আছে, 6টা। তোকে যদি আর কোনোদিন এই বাড়ির আশেপাশে দেখি, যাচ্ছি, কিন্তু আমি চলে গেলেও দীপাবলি আবার আসবে। বাবা, আমার মনে হয় আমরা বাস স্ট্যান্ডটা পিছনে ফেলে এসেছি। ওই আগের বাসটা আমরা কেন উঠলাম না? ওটা তো ডাইরেক্ট বাস না, ওটা লোকাল, ভেঙে ভেঙে যায়, তাতে সময় বেশি লাগে। তুই চিন্তা করিস না, বাস এখনই চলে আসবে। কিন্তু এই বাসে উঠলে যে আরো একবার নৌকায় উঠতে হয়। আরে না, ওটা এখন ব্রিজ হয়ে গেছে, এখন একবারই নৌকায় উঠতে হয়। তোর দেখি সবই মনে আছে। হ্যাঁ, অবশ্য প্রতুলের বাড়ি তো ওইদিকেই, সেই জন্যই বোধহয় তোর। বাবা, ওই তো মনে হয় বাস চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আচ্ছা। দীপার কথা বলতে গেলে তো পুরো বিষয়টাই আমাকে খুলে বিস্তারিত বলতে হবে। তো বিস্তারিতই বলো। আনা, আচ্ছা প্রতুলটা তো এখন ভীষণ অসুস্থ, ওর বউটাও আছে পাগলা গারদে, আর একমাত্র ছেলে অতুল, ও বেচারা উঠে এসে গেছে। তাহলে তুমি আমায় বলো, এখন যদি প্রতুলটা উঠে এসে যায় তাহলে ওর সম্পত্তিগুলো কে পাবে? প্রদেব, আমি তোমার কাছে কোনো প্রশ্ন শুনতে চাচ্ছি না। আমিও তোমার কাছে কোনো প্রশ্ন করিনি আনা, একটু খেয়াল করলেই তুমি দেখতে পাবে আমি তোমাকে আগে উত্তর দিয়েছি, তারপরে তোমার কাছে প্রশ্নটা রেখেছি। মানে? মানে ওই যে তোমাকে আমি বললাম দীপার কথা, সেইটাই ছিল আমার উত্তর। আর তারপর তোমার কাছে আমি প্রশ্নটা রেখেছি যে প্রতুলের সম্পত্তিগুলো কে পাবে। এইবার মিলিয়ে নাও। কিন্তু আমার বাবা তো সম্পত্তি চান না। সেগুলো এখন অতীতকালের ঘটনা না। দীপাবলির পরার টাকাটা প্রতুলের কাছ থেকে অমরবাবু পাবার পর তার জিপটা এত বড় হয়ে গেছে। এরপর থেকে উনি প্রতুলের সব সম্পত্তি পাবার জন্য উসকুস উসকুস করছেন। করবেন নাই বা কেন বলো তো? একমাত্র সন্তানের বিধবা স্ত্রী বলে কথা, আইনত সব সম্পত্তি তো দীপারই প্রাপ্য। সুতরাং চিন্তা করে দেখো,
ওই সোফাটায় বসে বসে তুমি যে সব সম্পত্তি গিলে ফেলার স্বপ্ন দেখছো, সেই স্বপ্নটা কতটুকু আবছা? সম্পত্তি না হয় আমি নাই পেলাম, দীপাই পেল। তাতে করে তোমার খুশির এত কি কারণ, সেটা তো আমার কাছে আমার স্বপ্নের চেয়েও বেশি আবছা ঠেকছে। কারণ